দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান। দর্শক, আমরা আসলে ধারাবাহিকভাবে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে বাংলাদেশের চা শিল্প। চা শিল্পের কথা আসলেই কিন্তু আমরা যেই বিষয়টি চিন্তা করি যে ব্রিটিশ থেকে শুরু করে যেই চায়ের উদ্ভব হলো বাংলাদেশে, কিভাবে দীর্ঘ পথ পরিক্রমা পেরিয়ে এই চা শিল্প এগিয়ে যাচ্ছে, সেই কথাগুলো শুনবো। এবং চা শিল্পে যারা আছেন তারা আসলে কিভাবে দীর্ঘদিন এই ব্যবসায় সার্ভাইভ করছেন সেগুলো শুনবো। সেগুলো শোনার জন্য আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি জনাব মুস্তাফিজুর রহমান, যিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেডে। জনাব মুস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। জনাব মুস্তাফিজুর রহমান, আপনি নিঃসন্দেহে একটি বেশ বড় একটি পরিসরে কাজ করার সুযোগ পেয়েছেন কিংবা এখনও পাচ্ছেন। ডানকান ব্রাদার্স লিমিটেড, আমরা জানি যে বাংলাদেশে যে কয়টি টি স্টেট আছে তার মধ্যে অন্যতম একটি বৃহৎ টি স্টেট। তো একটু বলবেন যে আসলে আপনাদের এই টি স্টেটের মধ্যে আমরা একটু আসলে কিছু গল্প শুনতে চাই আপনার কাছ থেকে, যে কিভাবে আপনারা বুনন থেকে শুরু করে একটি পাতা সংগ্রহ এবং এখানে যারা কাজ করেন যে শ্রমিকরা, তাদের সাথে আপনাদের কোলাবোরেশন, এই সামগ্রিক বিষয়গুলো একটু জানতে চাই আপনার কাছ থেকে। প্রথমত আমি বলবো যে আমাদের যেই চা ব্যবসাটা, চা শিল্পটা, এটা একটা কিন্তু আমাদের একটা সামাজিক ব্যবসা। এই সামাজিক ব্যবসা আমি কেন বলছি, সারা বাংলাদেশের আমাদের প্রায় 168টা চা বাগান আছে। তার যে উৎপাদিত পণ্য যে চা, সেই চার বাজার মূল্য, অকশন মূল্য যেটা, মাত্র 2000 কোটি টাকা। এবং এর পিছনে আমাদের প্রায় 1.5 লক্ষ শ্রমিক এবং এর সাথে পোষ্য যারা আছেন আরও 3.5 লক্ষ, মিলে প্রায় 5 লক্ষ এই সরাসরি আপনার চা বাগানের ভিতরেই থাকেন। এর আশেপাশে যারা থাকেন, এর আশেপাশে বলতে বোঝাচ্ছি যে আমাদের কিছু গ্রাম আছে, সেখানে যে জনসংখ্যা, সব মিলে প্রায় 15 থেকে 20 লক্ষ লোক এই চা বাগান এবং এর আশেপাশে এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে। তো এখানে একটা সুন্দর ব্যবস্থা সেটা হচ্ছে যে ব্রিটিশরা সেই প্রায় 150 বছর আগে এই ভারত উপমহাদেশে আপনার চা শিল্প শুরু করে, এবং সেটা শুরু করার পর থেকে যেই প্রসেসটা তারা তখন থেকে এস্টাবলিশ করে দিয়ে গিয়েছিল, সেটা কিন্তু এখনও চলছে। এবং কিভাবে আমরা ম্যানেজ করব, কিভাবে ওয়ার্কাররা বিহেভ করবে, কিভাবে ওদের একটা পঞ্চায়েত আছে। সো আমাদের এখানে 2 ধরনের ম্যানেজমেন্ট। সো আমরা যেটা বলি যে টি এস্টেট, এটা আসলেই একটা আক্ষরিক অর্থে একটা রাজ্যের মতো। বিকজ আমাদের যেই শ্রমিকরা থাকে বা আমাদের ম্যানেজমেন্ট, ওনারা হচ্ছে অভিভাবক, বাইরে থেকে লোকজন ঢুকতে পারে না। এখানে যদি কোনো সমস্যা হয়, কোনো ক্রাইম হয়, সেখানে প্রথমে ওদের পঞ্চায়েত ওটা ডিল করে। পঞ্চায়েত না পারলে আমাদের গার্ডেন ম্যানেজার আছে, উনি সেটা ডিল করেন। সো এর মধ্যে একটা আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের শ্রমিকদের মধ্যে একটা খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে। এছাড়া আমাদের যেটা হয় যে ওদের বিভিন্ন সুখ দুঃখ, ওদের উৎসব পার্বণ, সে সবগুলোতে আমাদের একটা অংশগ্রহণের ব্যাপার থাকে। এবং ওদের যে পূজা এবং একটা সৌহার্দ্যপূর্ণ ধর্মীয় সহাবস্থান ওখানে আছে। এবং এখানে দেখা যায় যে আমরা ওদের স্কুল থেকে শুরু করে, বেসিক্যালি হসপিটাল, জন্ম থেকে শুরু করে লেখাপড়া, চিকিৎসা, বাসস্থান, এগুলো সব কিছুই আমরা ব্যবস্থা করে থাকি। এবং আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সেভাবে আমরা এগুলো রক্ষণাবেক্ষণের কাজও করে থাকি। এবং এর মধ্যে আমরা যেটা করি যে আমাদের শ্রমিকদের একটা ইউনিয়ন আছে এবং স্টাফদেরও একটা ইউনিয়ন আছে। ইউনিয়নের অ্যাগ্রিমেন্ট অনুযায়ী 2 বছর পর অ্যাগ্রিমেন্টগুলো রিনিউ হয়। সেই অনুযায়ী যে দেনা পাওনা যেগুলো থাকে, ওদের বোনাস, বেতন, আনুষঙ্গিক সুবিধা, সেগুলো আমরা দিয়ে থাকি। করোনার আগে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব একটা ভালো ইন্ডাস্ট্রি ছিল, প্রফিটেবল ইন্ডাস্ট্রি ছিল। করোনাতে আমরা প্রথম কিছুটা ব্যবসায়ী একটা ধাক্কা খাই। তারপরে 2022 সালে আমাদের একটা আন্দোলন হয়, শ্রমিক আন্দোলন। তখন আমাদের 42% শ্রমিক মজুরি বেড়ে যায়। ওই সময় আমাদের পুরো শিল্পটাতে অনেক একটা অর্থনৈতিক একটা চাপ চলে আসে, যেখানে আমরা ওদের বকেয়া বেতন দিতে হয়। বকেয়া রাখার কারণটা কি? মানে আপনারা তো লস করছেন না, হ্যাঁ, কিংবা প্রোডাকশন তো হচ্ছে, তাহলে বেতনটা আসলে বকেয়া কেন? আচ্ছা, বকেয়াটা বলি। আমাদের যেই নেগোসিয়েশন যেটা হয়, আমাদের শ্রমিকদের নেগোসিয়েশনটা 2 বছর মেয়াদি হয়। তো যেটা হয় কি, এটা একটা ট্র্যাডিশনাল, অনেক দিন ধরে চলে আসছে। ধরেন আপনার 2020 থেকে 22 এই 2 বছর দেখা যায় যে এই 22 সালে যে চুক্তিটা শেষ হয়, ও চুক্তিটার পরে নেগোসিয়েশন শুরু হয়। নেগোসিয়েশনের জন্য মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ, এটা একটা উৎসবের মতো, অনেকটা ট্র্যাডিশনাল এটা হয়ে আসছিল। ওরা হয়তো 20টা দাবি দিল, আমরা বললাম যে এই একটা মিটিং হয়, ওটাতে 2টা একটা বাদ যায়, এভাবে প্রায় 15-20টা মিটিং হয়। ওই মিটিং হতে হতে 2 বছর চলে যায়।
2 বছর পরে যখন ওটা এগ্রিমেন্টটা সাইন হয় তখন ওই 2 বছর আগে থেকে এটা আপনার কার্যকর হয়, তখন ওই 2 বছরের আগের যে এরিয়ার সেটাকে বলে বকেয়া। কিন্তু এটা আসলে বেতন বকেয়া না, এটা যদি কোনো ইনক্রিমেন্ট হয় সেই ইনক্রিমেন্টের বকেয়া, এবং ওই ইনক্রিমেন্টের সাথে মিলে ওদের যে বোনাস যেগুলো থাকতো সেই বোনাসগুলো ওর সাথে আমাকে অ্যাডজাস্ট করে দিতে হয়। তো যেটা হয় যে একসাথে যখন এটা চাপটা পড়ে যায়, কারণ আমাদের ইনকাম কিন্তু একদম স্টেবল, আমাদের আপনি জানবেন যে আমাদের কিন্তু আমরা 8 থেকে 9 মাস আমাদের প্রোডাকশন হয়, 3 থেকে 4 মাস আমাদের প্রোডাকশন বন্ধ থাকে। তা আবার 3 থেকে 4 মাস বন্ধ থাকার পরেও যখন প্রোডাকশন শুরু হয় তখন কিন্তু প্রোডাকশনটা পিকে যায় না, আমাদের পিক যায় ধরেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 4 মাসে হয়তো পিক থাকে, বাকি 4 মাস 5 মাস কিন্তু আমাদের খুব স্লো থাকে। তা আমরা এই 9 মাসের আয় দিয়ে 12 মাসের আমরা কিন্তু খরচ মিটাই। তো এইটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার, আমরা পুরো লোডটা আমরা নেই মালিক হিসাবে, কিন্তু আমরা শ্রমিকদের কিন্তু বুঝতে দেই না। কিন্তু যখনই আমাদের উপরে একবারে, বিকজ আমার তো হঠাৎ করে আমাদের কিন্তু সুযোগ নাই যে একবারে আমি অনেক উৎপাদন করে ফেলবো, আমাদের কিন্তু চাটা এখন ডোমেস্টিকলি কনজাম্পশন হয়, আমাদের কিন্তু এক্সপোর্ট হয় না। তো যার কারণে আমাদের যে আয়ের যে একটা ধারা সেটা কিন্তু একটা স্থিতিশীল ধারা। তো সেই জন্যই বললাম যে যখন আমার এরকম চাপ চলে আসে তখন আমাদের অনেকে একটা অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে যায়। চারা রোপণ থেকে শুরু করে কিভাবে একটি গাছ বেড়ে ওঠা, পরিচর্যা, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে একটু যদি ধারণা দিতে আমাদের। প্রথমে বলি, আমাদের এই চা শিল্পের প্রথম কাজটা শুরু করি আমরা চারা নির্বাচন থেকে শুরু করি। তো চারা আমাদের হয় দুই ধরনের, একটা বলি আমরা সিডলিং আর একটা হচ্ছে ক্লোন। তো সিডলিংটা যেটা হয় আমরা বলি বাইক্লোনাল সিডলিং। তো বাইক্লোনাল সিডলিং হয় যেটা আমাদের চা গাছগুলো কিন্তু আমরা যদিও ছোট ছোট দেখি, এটা কিন্তু আসলে একটা বড় আম গাছের মতো অনেক সময় হয়ে যায়। তো আমরা যেটা করি যে আমাদের সেটাকে বলে আমরা মাদার বুশ, মানে আমাদের যেই সিড বাড়ি বলি, তো সিড বাড়িতে সিডলিংয়ে বড় বড় চারাগুলো থাকে, ওখান থেকে আমাদের সিড হয়, সেই সিডগুলো আমরা জার্মিনেশন করি, ওখান থেকে একটা চারা হয়, সেটাকে বলে সিডলিং। আরেকটা যেটা করি আমরা ক্লোনালটা যেটা করি যে আমাদের বিভিন্ন ক্লোনাল ভ্যারাইটিস আছে, ওখান থেকে আমরা কাটিং নেই, কাটিং নিয়ে নার্সারিতে আমরা কাটিংটা থেকে চারা বানাই। তো এই দুই চারার পার্থক্যটা হচ্ছে যে আমাদের যেই ক্লোনাল চারা যেগুলো সেগুলোর আমার কোয়ালিটিটা অনেক বেটার, আবার কিন্তু সেটার একটা যেটা হচ্ছে সেটা রুটটা অনেক নিচে যায় না। আবার ওইদিকে আমাদের সিডলিং যেটা, সেটার কিন্তু আমাদের রুটটা অনেক নিচে যায়। তো সিডলিং চারা লাগানোর কিছু কিছু জায়গা আছে যেখানে আমার যেমন হিলটপ, অথবা যেখানে আমাদের পানির, বিকজ চারার শিকড়টা হচ্ছে সেই শিকড়টা গিয়ে সে পানি নিবে, খাবার নিবে। তো যেখানে আমার ড্রাই জোনটা বেশি সেখানে আমরা সিডলিং লাগাই, যেখানে আমার কন্ট্রোল এনভায়রনমেন্ট সেখানে আমরা ক্লোনাল লাগাই। এটা হচ্ছে একটা জিনিস। তো প্রথমে আমরা নার্সারিতে চারাগুলো তৈরি করার পর আমরা যেটা করি, যেখানে আমরা চারাগুলো লাগাবো, এখন যেহেতু আমাদের 150 বছরের পুরনো, আমাদের বেশিরভাগ জায়গায় কিন্তু আমাদের চারা লাগানো আছে। তো আমরা যেটা করি যে মানে বছরের পর বছর অনেক জায়গাতে দেখা চারা মরে যায়, তারপর চারাগুলোর বয়স হয়ে যায়, সেগুলোকে আমরা আপরুট বলি। আপরুট করা মানে হচ্ছে যে ওই চারাগুলোকে আমরা ওখান থেকে তুলে ফেলি, এবং তুলে ফেলার জন্য আমরা এক্সকাভেটর ইউজ করি বা আমাদের ট্রাক্টর ইউজ করি। ওখানে আমাদের কিছু শেড ট্রি থাকে, ওই শেড ট্রি এবং চা সবই তুলে ফেলার পরে আমরা ওটাকে 2 বছরের রিহ্যাবের জন্য রেখে দিই। ওই জায়গার মধ্যে মাটির যে উর্বর শক্তিটা সেটা কমে যায়, সেটাকে আমরা জৈব সার বা রাসায়নিক সার দিয়ে ওটাকে আমরা রেখে দেই, আমাদের গ্রিন ক্রপ বলি, রেখে দেই যাতে সে ন্যাচারালি ওটা এনরিচ হতে পারে। তারপর 2 বছর পরে আমরা ওখানে চারা রোপণ করি। চারা রোপণ করার সাথে সাথে আমরা অনেক জায়গাতে আমরা আগেও শেট্রি লাগাই, অনেক জায়গাতে পরেও শেট্রি লাগাই। তো আমরা সাধারণত আমরা 1 হেক্টরে 16,000 চারার মতো লাগাই, আর 350 আমাদের শেট্রি লাগাই। এই লাগানোর পরে এটা হচ্ছে আমাদের 0 ইয়ার আমরা বলি। 0 থেকে আমরা 4 or 5 ইয়ার্স পর্যন্ত আমরা এটাকে বলে ইয়াং টি মেনটেনেন্স বলতে এখানে অনেক ধরনের স্টেপ আছে। তো এইটার পরে আমরা ইয়াং টি থেকে ইয়াং ম্যাচুরিটি হয়, ইয়াং ম্যাচুরিটি আমরা 5 to 10 ইয়ার্স বলি, তারপরে 10 to 12 ইয়ার্স আমরা ম্যাচুরিটি হয়ে যায়। তো এই যখন আমরা ইয়াং টি থাকে তখন থেকে আমরা কিছু কিছু প্লাক করি, আর যখন আমাদের ম্যাচিউর হয়ে যায় তখন এটাকে প্রপারলি প্লাক করি। আর এটার মেনটেনেন্সের অনেকগুলো পার্ট আছে। আমাদের যেই চা গাছগুলো আছে, গাছের নিচে অনেক জংলা হয়, ওটাকে আমরা উইড বলি। উইডটা যদি রেখে দেই, আমার যে চায়ের যে খাবারগুলো ওটা সব খেয়ে ফেলে। এখন আমাদের সব কিছুর মধ্যে কিন্তু একটা খরচের ব্যাপার কাজ করে। তো আমরা যেটা করি, উইডটা ক্লিন করার জন্য হাতেও ক্লিন করা যায় অথবা কেমিক্যাল দিয়ে ক্লিন করা যায়। তো আমরা একটা ব্যালেন্স অ্যাপ্রোচে যাই, যাতে ওই উইডটা ক্লিন করে আমরা কিছুটা কেমিক্যাল কিছুটা হাতে ক্লিন করি, এবং যাতে আমরা যখন সার দেই তখন যাতে গাছের মধ্যে সারটা পেতে পারে। যদি উইডটা বেড়ে যায় তখন আমাদের রোগবালাইটা বেড়ে যায়। তো সেই সব কিছু ব্যালেন্স করেই আমরা এটার পরিচর্যাটা করে থাকি। আর এইভাবেই আমাদের আস্তে আস্তে চারাগুলো বড় হয়, সেখান থেকে আমরা আমাদের প্লাকিংটা করে থাকি। পাতা সংগ্রহের পরবর্তী যে ধাপগুলো আপনারা ফ্যাক্টরিতে করে থাকেন এবং পরবর্তীতে অকশনে পাঠানো পর্যন্ত আসলে আর কি কি কর্মযোগ্য চলে আপনাদের ওখানে?
আচ্ছা, আমরা যেটা করি যে আমাদের যখন পাতাটা প্লাক করি ফিল্ডে, তখন আমরা ট্রাক দিয়ে নিয়ে আসি। সাধারণত দিনে 2বার আমাদের ট্রাকে আসে। আর যখন আমাদের অনেক পিক সিজন থাকে তখন তো 3বার আমাদের আসে। তো 2বার বা 3বার হোক, যখন আমাদের ফ্যাক্টরিতে আসে তখন আমাদের ওয়ে ব্রিজ আসে। ওয়ে ব্রিজে আমরা একটা মেজারমেন্ট করি, মেজারমেন্ট করে উইদারিং ট্রাফে রাখি। ওখানে আমরা 14 থেকে 16 ঘন্টা বা অনেক সময় 18 ঘন্টা, ডিপেন্ডিং অন দি ময়েশ্চার কন্টেন্ট। এই চা ইন্ডাস্ট্রির একটা বড় জিনিস হচ্ছে ময়েশ্চার আমরা কিভাবে কমাবো। সো উইদারিংয়ে আমরা উইদার করি। উইদারিংয়ে আমাদের ট্রাফ ফ্যান থাকে, আমাদের হট এয়ার ব্লোয়ার থাকে, ওটা দিয়ে ফ্রন্ট এয়ার দিই, আবার একটা সার্টেন টাইম পরে আবার রিভার্স ডিরেকশনে এয়ার দিই, দিয়ে উইদার করি। উইদার করার পরে ফ্যাক্টরিতে এটা ঢোকার পরে আমরা যে প্রসেসিংটা করি সিটিসি ম্যানুফ্যাকচারিং বলি। প্রথমে আমাদের রোটোরভেন একটা আছে, সেখানে এটা ঢোকে। রোটোরভেন থেকে বেরোয় সিটিসি পরে ঘুগির পরে ফার্মেন্টিংয়ে আমাদের প্রায় 60 থেকে 70 মিনিট সময় যায়। তারপরে যায় ড্রায়ারের পরে এটা আমাদের এখন ড্রাই হয়ে যায়। ড্রায়ার মাউথে যে চাগুলো, সেগুলোকে আমরা সর্টিং করি। বিকজ ওই চায়ের মধ্যে আপনি সর্টিং যদি বলি, আপনাকে চা 2 ধরনের হয়, একটা হচ্ছে লিভ গ্রেড, একটা ডাস্ট গ্রেড। তো আমাদের লিভ গ্রেডে আমাদের জিবিওপি, বিওপি, পিএফ, এটা 3টা। আর ডাস্ট গ্রেড আমাদের আরডি, সিডি, ডাস্ট। তো ডাস্ট গ্রেডটা হচ্ছে খুব মিহি, আর লিভ গ্রেড হচ্ছে একটু বড়। তো দুইটারই পারপাস 2 ধরনের। এই গ্রেডিংটা আমরা করি আমাদের সর্টিং রুমে। করার পরে সেটা আমরা ব্যাক করি, 50 কেজি ব্যাক করি, ইনভয়েস করে এটা বেসিক্যালি EB4 বলি। বেসিক্যালি এটা হচ্ছে বন্ডেড ওয়্যারহাউসের মতো অনেকটা। সেখান থেকে আমরা ভ্যাট চালান দিয়ে আমরা পাঠিয়ে দিই আমাদের ওয়্যারহাউস থেকে যখন আমরা ইনভয়েস করে পাঠাই, সেটা চলে যায় আপনার অকশনে। তো অকশনে থেকে যারা ব্রোকার আছেন, ওনারা টেস্টিং করেন, করে একটা ভ্যালুয়েশন করেন। ওই ভ্যালুয়েশন নিয়ে উনি অকশন ডেটে আমরা অকশন ওপেন করেন। তো যখন অকশন ওপেন করেন তখন সবার কাছে ওই কাগজটা থাকে, এই ইনভয়েসের চাটা ভ্যালুয়েশন কত। তখন ওনারা বিড করেন যে এটা কি ওর থেকে বেশি করবেন না কম করবেন। এভাবে করে ওনারা নিয়ে যাওয়ার পর ওনারা গভর্নমেন্টের ফিটি দেওয়ার পরে ওনারা চাটা নিয়ে যান এবং আমাদের প্রডিউসারদেরকে টাকাটা দিয়ে দেন। এটাই হচ্ছে পুরো চেইনটার একটা অংশ। চারা লাগানো থেকে শুরু করে সংগ্রহ এবং পরবর্তীতে অকশন পর্যন্ত যে রুটটি মেনটেন করা হয়, সেটি আমরা শুনতে পারলাম। তো একটু বলবেন যে বাংলাদেশে এখন যা উৎপাদন হচ্ছে চায়ের, এটা কি আমাদের দেশীয় বাজারের জন্য পর্যাপ্ত কিনা, এবং যদি পর্যাপ্ত হয়ে থাকে সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে আসলে আমাদের চা পৌঁছানোর জন্য আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, কিংবা কোনো কর্মপরিকল্পনা আপনাদের আছে কিনা? আমাদের 2টা সেক্টর আছে, একটা হচ্ছে বটলিফ সেক্টর, একটা হচ্ছে অর্গানাইজ সেক্টর। তো বটলিফ সেক্টরটা গত 15-20 বছরে অনেক গ্রোথ হয়েছে। অর্গানাইজ সেক্টরের একটা স্টেডি গ্রোথ। বটলিফ সেক্টরের গ্রোথ হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে ওখানে যারা চাষি আছেন ওনারা নিজের উদ্যোগে অনেক বানাচ্ছেন এবং অনেক ফ্যাক্টরি হয়েছে। আর অর্গানাইজ সেক্টরে যে ইনভেস্টমেন্টটা, সেটা কিন্তু একটা স্টেডি ইনভেস্টমেন্ট। তো সব মিলে আমাদের এখানে যে চাটা এখন হচ্ছে, কিছুটা সারপ্লাস হচ্ছে। আমাদের কিন্তু মেজর কনজিউমার হচ্ছে হট টি স্টল। রাস্তার পাশে যে চায়ের দোকানগুলো, 80% চা কনজিউম হয় আমাদের হট টি স্টলে, 20% হচ্ছে হাউস হোল্ডে। হট টি স্টলের চাটা ডিপেন্ড করে আপনার ইকোনমির উপরে। যদি ডিসপোজেবল ইনকাম বেশি থাকে, হয়তো 3বার 4বার চা খাবেন। আর যদি কম থাকে, তখন আপনার হয়তো কম খাবেন। তো বেসিক্যালি এখন যেটা হচ্ছে যে আমাদের 5-7 মিলিয়ন কেজি আমাদের সারপ্লাস হচ্ছে। আর এছাড়া আমাদের ইন্টারনাল কনজাম্পশনই পুরোটাই হচ্ছে। আর আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আমরা বলি, কেনিয়ার যে চা কোয়ালিটি অনেক ভালো এবং দাম কিন্তু অনেক কম। আমাদের ইন্টারনাল মার্কেটে যে চায়ের দামটা আছে, এটা কিন্তু আমরা অকশনে এক্সপোর্ট প্রাইসের থেকে আমরা বেশি পাচ্ছি, যার কারণে কিন্তু আমাদের এক্সপোর্টটা ওভাবে হচ্ছে না। সেকেন্ড জিনিস সেটা হচ্ছে যে আমাদের এখানে সেক্ষেত্রে কি নতুন বাজার খোঁজা হচ্ছে কি? জি, নতুন বাজার যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যালু এডিশন। আমি যেটার কথা বলছি, এটা হচ্ছে বাল্ক টি, ব্ল্যাক টি, বাল্ক টি। ভ্যালু এডিশন সেটা হচ্ছে যে আপনি যদি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংয়ে প্যাকেটিং করেন, ফর এক্সাম্পল হোটেল চেইন, যেমন আমাদের মতো একটা দেশে সামনের দিকে কিন্তু অর্থনৈতিক অনেক উন্নতি হবে, অনেক হোটেল হবে, অনেক কনজিউমারিজম হবে, এবং তখন আপনার কিন্তু চায়ের ডিমান্ড অনেক বাড়বে। আমরা যদি আন্তর্জাতিক মানের প্যাকেটিং এবং আন্তর্জাতিক মানের আমরা ব্র্যান্ডিং করতে পারি, সেটা ভ্যালু এডিশন, ফরওয়ার্ড লিঙ্কেজে, তখন কিন্তু আমরা ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করতে পারবো। এবং সেই জন্য স্পেসিফিক কিছু হাই কোয়ালিটি টিও লাগবে, এবং আমাদের ওই ধরনের ব্লেন্ডারও লাগবে, এবং ব্র্যান্ড ক্রিয়েশনেরও লাগবে, যাতে আমরা কম্পিট করতে পারবো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে। এখন পর্যন্ত আপনাদের যে উৎপাদন এবং যে খরচ, সেটার মধ্যে আসলে ভারসাম্য আছে কিনা? বেসিক্যালি আমাদের এখানে ভারসাম্যটা কিছুটা ইমব্যালেন্স আছে। তার বড় কারণ হচ্ছে যে আমাদের এখানে যে প্রোডাকশান হচ্ছে এবং কনজাম্পশন হচ্ছে, এই কনজাম্পশন এবং প্রোডাকশনের মধ্যে এখন
প্রায় 5-7 মিলিয়ন কেজি চা আমাদের বেশি উৎপাদন হচ্ছে। এবং আমাদের এখানে যেটা বলছিলাম যে 80% হচ্ছে হট টি স্টলে এবং 20% হচ্ছে ডোমেস্টিক। হট টি স্টলে যে চাটা বিক্রি হচ্ছে 10 টাকায়, সেটার মধ্যে আমাদের চা থাকে 40 থেকে 50 পয়সার চা, এবং যিনি চাটা খাচ্ছেন হট টি স্টলে ওই চাটার 10 টাকার মধ্যে সাথে কিন্তু উনি অন্য কিছুও খাচ্ছেন, দেখা যায় সেটা 30 টাকাও হয়ে যায়। তো আমরা অকশন লেভেলে 2000 কোটি টাকা আমরা পাই, কিন্তু আমরা যদি ওই হট টি স্টল লেভেলে যাই সেটা প্রায় 1 লাখ কোটি টাকার মতো চলে যায়। তো এখন যেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রডিউসাররা ওই টাকাগুলো পাচ্ছি না। তো এখানে যে একটা অসামঞ্জস্য কাজ করছে সেটা হচ্ছে যে আমাদের যে প্রাইসিংয়ের কারণে আমরা যে প্রফিট করার কথা বা রেভিনিউ আর্ন করার কথা সেটা আমরা পাচ্ছি না। আর এদিকে যদি আমি বলি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, অলওয়েজ সাপ্লাই এবং ডিমান্ডের সাথে একটা প্রাইসিংয়ের সম্পর্ক আছে। তো যেহেতু কিছুটা ওভার সাপ্লাই আছে যার কারণে একটা প্রেশার থেকেই যাচ্ছে। আমাদের এগ্রিমেন্টে যে আমাদের ল্যান্ডগুলো সরকারিভাবে লিজ করা, ওখানে বলা আছে 2.5% প্রতি বছর বাড়াতে হবে। তা আমাদের টি বোর্ড এর মধ্যে অলরেডি একটা উদ্যোগ নিয়েছেন যে আগামী 3 বছরের জন্য ওটা স্থগিত থাকবে। তবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি এখন ফরওয়ার্ড ইন্টিগ্রেশন যেটা বলছিলাম যে হাই কোয়ালিটি চা ইন্টারন্যাশনাল লেভেলে ব্লেন্ডিং করে করার একটা ব্যাপার, সেটা যদি না করি, আমরা যদি ভলিউম বাড়াতে থাকি তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা আরও সাফার করবে, বিকজ আমাদের ওই লেভেলে কনজাম্পশন হচ্ছে না। হয়তো ভবিষ্যতে হবে যদি আমাদের কাজকর্ম বেড়ে থাকে, কনস্ট্রাকশন, সামনে ইলেকশন আছে, অ্যাক্টিভিটিস বাড়লে কনজাম্পশন বাড়বে। আর এদিকে ইয়াং জেনারেশন যারা আছে ওনাদের মধ্যে একটা মাইগ্রেশনের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে কফির দিকে ঝুঁকে যাচ্ছেন, এবং সেটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। আমাদের একটা সুন্দর একটা ইন্ডাস্ট্রি, গ্রিন ইন্ডাস্ট্রি, সেইটার উৎপাদনের যে চা, সেই চাটা আমাদের ইয়াং জেনারেশন না খেয়ে কফির দিকে চলে যাচ্ছে। সেটা আমরা চেষ্টা করব যে যাতে আমরা আরেকটু আমাদের সচেতনতা বাড়াই, যাতে আমাদের চা পানের দিকে আগ্রহটা বেড়ে যায়। বর্তমানে বাংলাদেশের যেই অর্থনীতি, সেখানে আসলে চা শিল্পের ভূমিকা কেমন দেখেন আপনি? বাংলাদেশের অর্থনীতিতে চা শিল্পের ভূমিকা অনেক, বিকজ আমরা যেটা বলছিলাম যে আমাদের যেই শ্রমিকরা আছে, আমাদের একটা মার্জিনালাইজড একটা এলাকায় ওনারা থাকেন, একটা বর্ডার বেল্টে ওনাদের থাকেন, ওখানে কিন্তু অল্টারনেট কোনো ইকোনমি নাই। ওখানে এই চা শিল্পের উপর নির্ভর করে বিশাল একটা জনগোষ্ঠীর বসবাস, এবং সেখান থেকে আমি যেটা বললাম যে আমাদের যদি রিটেল লেভেলে, আমাদের হট টি স্টল লেভেলে যদি 1 লাখ কোটি টাকার একটা ট্রানজ্যাকশন থেকে থাকে, এখানে কিন্তু আমাদের পল্লী বিদ্যুতায়ন আছে, গ্যাস আছে, ব্যাংক আছে, বাজার আছে, এখানে কয়েক লাখ কোটি টাকার একটা ট্রানজ্যাকশনের জিনিস কাজ করে। এছাড়াও যেটা কাজ করে সেটা হচ্ছে যে একটা সবুজের সমারোহ। চা বাগানগুলো আমাদের যে কার্বন ডাইঅক্সাইড কনজাম্পশন যেটাকে বলি, অ্যাবজর্পশন, আমাদের দেশে তো বনায়ন ওরকম নাই। সেই ক্ষেত্রে চা শিল্পটা একটা দেশের একটা গ্রিন এনভায়রনমেন্টের জন্য একটা বিশাল ভূমিকা রেখে যাচ্ছে। এর বাইরে যদি আমি বলি সেটা হচ্ছে যে আমরা এখন যেটা একটা নেতিবাচক জিনিস কাজ করছে, যে ফাইন্যান্সিয়াল একটা কনস্ট্রেন্ট, এটাকে যদি ওভারকাম না করা যায় তাহলে আমরা একটা বড় ঝুঁকির মধ্যে পড়ব। তার কারণ হচ্ছে যে আমাদের বেশিরভাগ চা বাগানগুলো আমরা যেটা হচ্ছে ক্রপ লোনে চলি। ক্রপ লোন চালার মানে হচ্ছে যে আমরা যেহেতু 8 থেকে 9 মাস উৎপাদন করি, কিন্তু আমাদেরকে খরচ দিতে হয় 12 মাসই। আর আমাদের শ্রমিকদের একটা যেই ব্যাপার কাজ করে, যে অ্যাগ্রিমেন্টের মাধ্যমে শ্রমিকদের মধ্যে আমাদের যে শ্রমিকরা, এরা কিন্তু পার্মানেন্ট শ্রমিক, 1,02,000 পার্মানেন্ট শ্রমিক আছে। ওনারা যদি মারা যান, ওনাদের ফ্যামিলি কেউ না কেউ শ্রমিক হবেন। সো আমার একটা ফিক্সড এক্সপেন্স আছে, কিন্তু এই ফিক্সড এক্সপেন্সটা দেওয়ার জন্য যখন উৎপাদন নাই তখনও আমরা দিচ্ছি, যখন আমার ইনকাম নাই তখনও আমরা দিচ্ছি। এই সব মিলে কিন্তু আমার একটা খরচের চাপ থেকেই যাচ্ছে। যখনই আমাকে যে ব্যাংক লোন দিচ্ছে, ওনারা কিন্তু ওনাদের স্ট্যান্ডার্ড অন্য ইন্ডাস্ট্রি যেভাবে লোন দিচ্ছে সেভাবেই ফলো করে দিচ্ছে, এবং সেইগুলো যদি আমাদের জন্য একটু শিথিল না করা হয়, এবং এটা যে সামাজিক ব্যবসার কথা বলছিলাম সেটাকে যদি একটু অন্যভাবে না দেখা হয়, তাহলে কিন্তু এই শিল্পটা ঝুঁকির দিকে যাবে, এবং সম্ভাবনাটা যতটুকু হওয়ার উচিত ছিল সেটা হয়তো ওভাবে হবে না। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলছি, আলোচনা করছি, তা আশা করি একটা পজিটিভ রেসপন্স আমরা পাবো, যাতে আমরা এই সব কিছু মিলে একটা সমাধানের দিকে যেতে পারি। মানে আপনাদের প্রস্তাবনাটা কি, যে এটা সামাজিক ব্যবসা হিসাবে কাউন্ট করা হোক কিংবা সামাজিক ব্যবসার আওতাভুক্ত করা হোক? এটাকে কতগুলো ব্যাপার আছে, যেমন আমাদের কৃষি লোন, এটা যেহেতু কৃষি খাতে লোন হিসেবে কনসিডার করা হয়, যেমন আমরা 4 to 5% রেট আমরা লোনটা পাবো, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের অনেকগুলো চা বাগান, যেমন করোনার আগে অনেকেই একটা ভালো অবস্থায় ছিল, করোনার পরে অনেকে রুগ্ন হয়ে গেছেন, তাদের যেই যেমন একটা ব্যাংকিং ল আছে, আপনার সিঙ্গেল কাস্টমার এক্সপোজার লিমিট যেটা আছে সেটা একটা আছে, তারপরে আপনার কিছু রেশিও আছে, এই রেশিওর হিসাব করে আবার ক্রপ
লোন, প্রফিটেবিলিটি, এগুলো হিসাব করে দেখা যায় যে আমাদেরকে এখানে কিন্তু ব্যাংকরা লোন দিতে চায় না। অনেকগুলো ব্যাংক সরাসরি বলে দিছে যে টি ইন্ডাস্ট্রিকে আমরা লোন দিব না। কিন্তু আমরা যে ওই যে ওয়ার্কারদের সাস্টেনেবিলিটির কথা চিন্তা করে আমরা লোন নিয়ে ওদের সব দেনা পাওনা শোধ করছি, সেটার জন্য যে আমাদেরকে একটা এক্সট্রা সাপোর্ট দেওয়া, সেটা আমরা পাচ্ছি না। তো সেই জন্য আমাদের যে এই লোনের ব্যাপারটা যদি শিথিল করা হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের যেসব সাপোর্ট দরকার, পাওয়ার, সেই পাওয়ারের ব্যাপারটা যদি আমরা একটা কনসিস্টেন্ট পাওয়ার পাই, তারপরে আমাদের যে গ্যাসের যে সুবিধাটা, অনেক জায়গায় গ্যাসের প্রেশার নাই। এছাড়া যদি আমরা বলি যে গভর্নমেন্টের সোশ্যাল সেফটি নেটের আন্ডারে যেন আমাদের কিন্তু আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আমাদের ওয়ার্কারদের হাউজিং অনেক কিছু দেওয়া যায়, আমাদের রেশনের ব্যাপারটা, তারপরে এরকম অনেকগুলো আছে যেগুলো গভর্নমেন্ট অন্যান্যভাবে দিচ্ছে, সেটা যদি আমাদের চা শ্রমিকদেরকেও যদি দেওয়া যায়, তাহলে আমাদের থেকে একটা কস্ট প্রেশারটা একটু কমে যায়। সেটা যদি করা যায় আমাদের জন্য অনেক সাশ্রয়ী হবে। এগুলো কি প্রস্তাবনা আকারে আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দিয়েছেন কিনা? জি, আমরা দিয়েছি। আর এর বাইরে যদি আমি বলি, যেটা আমি লং টার্মের কথা বলি, লং টার্মে কারণ আমাদের কিন্তু এখন খরচ বাড়ছেই। যেমন এই বছর অগস্টে আমাদের প্রায় 12 থেকে 15 টাকা করে আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। তার বড় কারণ হচ্ছে যে লেবার অ্যান্ড স্টাফ ওয়েজেস অ্যান্ড বেনিফিট 75%-এর মতো। তো এইটা দেখা যাবে যে প্রতি বছর মিনিমাম ওয়েজ বোর্ডের নির্দেশনা মোতাবেক প্রতি বছর 5% করে আমরা বাড়াই, 2026 সাল পর্যন্ত করব। তো আমার যে এই যে 15 টাকা বেড়ে যাবে, আমার তো অকশন প্রাইস 15 টাকা বাড়বে না। তা আমি যদি এইভাবে প্রতি বছর 15-20 টাকা করে বেড়ে যায়, একটা পর্যায়ে চলে যাবে এটা বিয়ন্ড ম্যানেজমেন্ট। তো সেই ক্ষেত্রে সামনের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের অল্টারনেট রেভিনিউ স্ট্রিম যদি করা যায়, আমরা যদি বলি যে পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু বেশ কয়েক বছর আগে 15% আনইউজেবল ল্যান্ডকে অল্টারনেট রেভিনিউ সোর্স হিসেবে কনসিডার করার কথা অলরেডি পারমিশন দিয়ে দিছে। রিসেন্টলি সেটা 15% থেকে 30% করেছে। 30% করার মানে হচ্ছে ওখানে আপনি চাইলে টি ট্যুরিজম করতে পারবেন, সোলার করতে পারবেন, কমার্শিয়াল ক্রপ করতে পারবেন। এখন কিন্তু আমাদের ল্যান্ড লিজ, আমরা তো এটা গভর্নমেন্ট থেকে লিজ নেয়া, ল্যান্ড লিজের আওতাধীনে চার বাইরে আমরা কিছুই করতে পারবো না। তো সেই আমাদেরকে যদি একটা অনুমতি দেওয়া হয়, এবং কারণ এখনই যদি দেওয়া হয়, তাহলে আমরা এখন যদি কিছুটা করতে পারি, আমাদের হয়তো 5-7 বছরের মধ্যে আমরা একটা অল্টারনেট রেভিনিউ স্ট্রিম আনতে পারবো। এই কাজগুলো না করলে এই ইন্ডাস্ট্রিগুলোকে আমাদেরকে ধরে রাখা, এর যেভাবে আমাদের মান মর্যাদা নিয়ে ধরে রাখছি, সেটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। জনাব মুস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম বাংলাদেশের চা শিল্পর বিভিন্ন দিক নিয়ে, বিশেষ করে একটি টি গার্ডেনে কিভাবে আসলে চারা রোপণ, তারপর পাতা সংগ্রহ এবং সেটি প্রসেসিংয়ের মাধ্যমে সেটি অকশনের জন্য চলে যায়, পুরো প্রসেসটি আমরা শুনছিলাম। এবং এই কথোপকথনে আমরা যে বিষয়গুলো আসলে আজকে জানতে পারলাম, যে বিশেষ করে কিছু সমস্যা, চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে লোনের একটি বিষয় এসেছে এবং পাওয়ার সাপ্লাইয়ের বিষয়টি, গ্যাস সাপ্লাইয়ের বিষয়টি এসেছে। তো এইগুলো আশা করছি যে এই সমস্যাগুলো কাটিয়ে যদি সামনের দিনে এই চা শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, নিঃসন্দেহে বাংলাদেশে একটি বড় বাজার এবং অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখবে এই চা শিল্প। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।